হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই চ্যাপ্টার থেকে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওতে প্রথম চ্যাপ্টারের যাবতীয় 2 মার্ক, 4 মার্ক, 1 মার্ক, 8 মার্ক নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এবং পরীক্ষাতে তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যেই প্রশ্ন পড়বে। সুতরাং প্রত্যেকটা ভিডিও যদি ভালো করে দেখো তাহলে তোমাদের ইতিহাস পরীক্ষা নিয়ে কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, তাহলে শুরু করে দেখো প্রথম কোশ্চেন, কনসুলেটের শাসন কি? ফরাসি সেনাপতি নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটিয়ে 9 নভেম্বর 1799 খ্রিস্টাব্দে অবসান ঘটিয়েছিল। ঠিক আছে, ফ্রান্সে এক নতুন শাসন ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় নেপোলিয়ন সহ মোট 3 জন কনসালের হাতে ফ্রান্সের শাসনভার তুলে দেওয়া হয়। এটি কনসুলেটের শাসন নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন দেখো, কনসুলেটের শাসনকালে ফ্রান্সের 3 জন কনসালের নাম লেখো। কনসুলেটের শাসনকালে ফ্রান্সের প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন, যিনি ছিলেন দেশের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। অন্য 2 কনসাল ছিলেন আবে সিয়েস ও রজার ডুকোস। তারা ছিলেন প্রথম কনসালের সহকারী ও আজ্ঞাবাহী মাত্র, অর্থাৎ যা আজ্ঞা করতেন তাই শুনতেন দ্বিতীয় 2 জন কনসাল। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রথম কনসাল হিসেবে নেপোলিয়নের কি ক্ষমতা ছিল? প্রথম কনসাল হিসেবে নেপোলিয়ন অপ্রতিহত ক্ষমতার অধিকারী ছিলেন। তার হাতে সামরিক ও অসামরিক কর্মচারী, মন্ত্রী, রাষ্ট্রদূত প্রমুখের নিয়োগ, আইন প্রণয়ন, যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন প্রভৃতি দায়িত্ব ছিল। 4 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো? 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন এবং 1804 খ্রিস্টাব্দে ফরাসি জাতির সম্রাট উপাধি নিয়ে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে শাসন করেন। এভাবে 1799 খ্রিস্টাব্দ থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সমগ্র ইউরোপ তার নিয়ন্ত্রণে চলে এসেছিল। তাই 1799 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপের ইতিহাসে নেপোলিয়ন যুগ নামে অভিহিত। 5 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়ন কিভাবে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? অথবা এইভাবে প্রশ্নটা আসতে পারে, ফ্রান্সে কেন ও কিভাবে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে? ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসানের কারণগুলি হলো আশা পূরণে ব্যর্থতা। এভাবে তোমরা পয়েন্ট করবে, দিয়ে লিখবে হাইফেন দিয়ে, ডাইরেক্টরি শাসন ফরাসিদের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। 2 নম্বর পয়েন্ট, অপ্রিয় শাসন, আর্থিক সংকট, দুর্নীতি ও অরাজকতার কারণে ডাইরেক্টরি শাসন জনপ্রিয়তা হারায়। 3 নম্বর পয়েন্ট, নেপোলিয়নের ভূমিকা, নেপোলিয়ন সুযোগের সদ্ব্যবহার করে কয়েকজন ডাইরেক্টরকে নিয়ে 9 নভেম্বর 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। এবার আমরা শুরু করব 6 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়ন কর্তৃক ফ্রান্সের ক্ষমতা লাভের গুরুত্ব কী? নেপোলিয়ন কর্তৃক ফ্রান্সের ক্ষমতা লাভের প্রধান গুরুত্ব ছিল 3টি, যথা 1 নম্বর, বিপ্লবের আদর্শ রক্ষা। নেপোলিয়নের ক্ষমতা লাভের মাধ্যমে ফরাসি বিপ্লবের সাম্য নীতি বাস্তবায়িত হয়। 2 নম্বর পয়েন্ট, রাজতন্ত্রের প্রত্যাবর্তন। নেপোলিয়নের নেতৃত্বে কনসুলেটের শাসন ছিল রাজতন্ত্রে প্রত্যাবর্তনের পদক্ষেপ। 3 নম্বর পয়েন্ট, ফরাসি সাম্রাজ্য গঠন। ক্ষমতা লাভ করে নেপোলিয়ন ফ্রান্সকে কেন্দ্র করে ইউরোপে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হন। 7 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের 2টি গুরুত্বপূর্ণ সংস্কারের নাম লেখো। নেপোলিয়নের উল্লেখযোগ্য 2টি সংস্কার হল, ধর্মীয় বিবাদ মেটানোর জন্য 1801 খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে কন্ট্রাক্ট
চুক্তি সম্পাদন করে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোড নেপোলিয়ন প্রণয়ন করে আইনের চোখে সকলকে সমতা প্রদান করেন। 8 নম্বর প্রশ্ন দেখো, কনকর্ডাট বলতে কি বোঝায়? 1791 খ্রিস্টাব্দে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক আইন দ্বারা পোপের ক্ষমতা বিনষ্ট করা হয় এবং ফ্রান্সের চার্চগুলির জাতীয়করণ করা হয়। এর ফলে পোপের সঙ্গে ফরাসি সরকারের বিরোধ বাধে। 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন চার্চের জাতীয়করণ নীতির সঙ্গে পোপের দাবির সমতা রক্ষা করে যে মীমাংসা সূত্র বা সমাধান সূত্র রচনা করেন তা কনকর্ডাট নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন? ফরাসি সম্রাট নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। মধ্যযুগে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টিয়ান সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে প্রথম একটি গ্রন্থে সংকলিত করেন। ফরাসি সম্রাট নেপোলিয়নও ফ্রান্সে বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন। তাই নেপোলিয়নকে জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। 10 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা বলতে কি বোঝায়? নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শের দ্বারা প্রচলিত পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে সমগ্র ফ্রান্সে এক ধরনের আইন প্রণয়নে উদ্যোগী নেন। তার উদ্যোগী আইন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সে নতুন আইনবিধি প্রবর্তিত হয়। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন এর নামকরণ করেন কোড নেপোলিয়ন। এতে বলা হয় আইনের চোখে সকলেই সমান। 11 নম্বর প্রশ্ন, নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? নীল নদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশ নৌসেনাপতি নেলসনের হাতে নেপোলিয়ন পরাজিত হন। 12 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি ধারা ও বৈশিষ্ট্য উল্লেখ করো। কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি ধারা বা বৈশিষ্ট্য ছিল: 1 নম্বর আইনের দৃষ্টিতে সমতা, 2 নম্বর সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ, 3 নম্বর সরকারি চাকরিতে যোগ্যতা অনুসারে নিয়োগ, 4 নম্বর ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি, 5 নম্বর সম্পত্তির অধিকারের স্বীকৃতি, 6 নম্বর ধর্মীয় সহিষ্ণুতা প্রভৃতি। 13 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের দুটি উদ্দেশ্য লেখো। নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের প্রধান দুটি উদ্দেশ্য ছিল: 1 নম্বর বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশবাসীর মনে শান্তি ও নিরাপত্তা বোধ সুনিশ্চিত করা, আর 2 নম্বর দেশের অর্থনৈতিক সংকট দূর করা। 14 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের আইন সংহিতার ত্রুটি কী ছিল? নেপোলিয়নের আইন সংহিতার প্রধান ত্রুটি ছিল এই আইনের দ্বারা নেপোলিয়নের ক্ষমতা বৃদ্ধি পেলেও বিপ্লবী অগ্রগতি রুদ্ধ হয়। 2 নম্বর পিতাকে পরিবারের সর্বময় কর্তৃত্ব দেওয়ায় স্ত্রী ও সন্তানদের ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়। 3 নম্বর ফরাসি বিপ্লবের দ্বারা নারী সমাজের বন্ধন মুক্তি ও সমান অধিকার লাভের যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা নেপোলিয়নের আইন পূরণ করতে পারেনি। 15 নম্বর প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। নেপোলিয়ন মনে করতেন এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। লিজিয়ন অফ অনার ছিল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। 16 নম্বর প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে সংঘটিত হয়? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়। ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি অ্যাডমিরাল নেলসন নেপোলিয়নের বাহিনীকে
পরাজিত করেন। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়? এই যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয়? 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয় এবং এই ফ্রিডল্যান্ডের যুদ্ধে পরাজিত হয়ে রাশিয়া টিলসিটের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই টিলসিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, টিলসিটের চুক্তি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অথবা টিলসিটের সন্ধির গুরুত্ব কি? 1807 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলসিটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির গুরুত্ব ছিল নিম্নরূপ। যেমন দেখো 1 নম্বর পয়েন্ট, টিলসিটের চুক্তির ফলে ইউরোপে নেপোলিয়নের ক্ষমতা ও প্রতিপত্তি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। 2 নম্বর পয়েন্ট, ইংল্যান্ড ছাড়া ইউরোপের সমস্ত বৃহৎ শক্তি নেপোলিয়নের অধীনতা স্বীকার করেছিল। তারা নেপোলিয়নের নির্দেশ মানতেও বাধ্য হয়েছিল। 19 নম্বর প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলই পোড়ামাটি নীতি নামে পরিচিত। 20 নম্বর প্রশ্ন দেখো, লিপজিগের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়? অথবা কোন যুদ্ধকে জাতীয় সমূহের যুদ্ধ বা জাতিপুঞ্জের যুদ্ধ বলা হয় ও কেন? 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধকে জাতিসমূহ যুদ্ধ বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হলেই সমগ্র ইউরোপ জুড়ে নেপোলিয়ন বিরোধী পরিমণ্ডল রচিত হয়। ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন চতুর্থ শক্তি জোট গড়ে তুলে সম্মিলিতভাবে নেপোলিয়নের বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশ নিয়েছিল বলে এই যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। 21 নম্বর প্রশ্ন, রাইনের রাষ্ট্রসংঘ কি? নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধের মাধ্যমে জার্মানিতে অস্ট্রিয়ার প্রভাব মুছে দিয়ে ফরাসি প্রভাব স্থাপন করেন এবং জার্মানির ব্যাভেরিয়া, ব্যাডেন, স্যাক্সনি সহ 28টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য নিয়ে রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন 1806 খ্রিস্টাব্দে। এই রাষ্ট্রসংঘের রাজনৈতিক কাজকর্ম সম্পূর্ণ নেপোলিয়নের নিয়ন্ত্রণে ছিল। এই রাষ্ট্রসংঘ গঠন অদূর ভবিষ্যতে জার্মানির ঐক্য আন্দোলনকে অনেকটা এগিয়েও দিয়েছিল। 22 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ ফরাসি বিপ্লবের উদারনীতি নেপোলিয়নকে ফ্রান্সের ক্ষমতা দখলে সহায়তা করেছিল। 2 নম্বর, ফরাসি বিপ্লব প্রসূত সাম্য ও মৈত্রীর আদর্শ নেপোলিয়ন তার শাসনকালে কার্যকর করেছিলেন। 3 নম্বর পয়েন্ট, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি তিনি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। 23 নম্বর প্রশ্ন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি এই উক্তি কে কেন করেছিলেন? আমি বিপ্লবকে ধ্বংস করেছি এই উক্তি করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন এই উক্তি করেন কারণ কি? কারণ হচ্ছে তিনি গণতান্ত্রিক জনপ্রতিনিধিমূলক সব প্রতিষ্ঠানের বিলোপ ঘটিয়ে দেশে রাজতন্ত্র ফিরিয়ে আনেন। 2 নম্বর পয়েন্ট, তিনি সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেন। 3 নম্বর পয়েন্ট, তিনি বিনা বিচারে গ্রেপ্তারের নিয়ম চালু করেন। ঐতিহাসিক কোলারের মতে নেপোলিয়নের সম্রাট পদ লাভ করার সঙ্গে সঙ্গে ফরাসি বিপ্লবের সমাধি ঘটে। 24 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কারণ 1 নম্বর পয়েন্ট, বিপ্লবের স্বাধীনতার আদর্শ তিনি ধ্বংস করেন। 2 নম্বর পয়েন্ট, বিপ্লব ফ্রান্সে যে রাজতন্ত্রের পতন ঘটিয়েছিল তিনি ফ্রান্সে সেই রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন, মিলান, ওয়ার্স প্রভৃতি ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে
অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। এই নীতি মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। ২৬ নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়ন কী উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? নেপোলিয়ন প্রধানত দুটি উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন, যথা ১ নম্বর দেখো, মহাদেশীয় ভূখণ্ডে শিল্পোন্নত ইংল্যান্ডের পণ্য বিক্রি করে দিয়ে ইংল্যান্ডের অর্থনীতি পঙ্গু করা, আর ২ নম্বর হচ্ছে ইউরোপে ব্রিটিশ পণ্যের অনুপস্থিতির সুযোগে ফ্রান্সে দ্রুত শিল্পায়ন ঘটিয়ে ব্রিটিশ পণ্যের শূন্যস্থান দখল করা। ২৭ নম্বর প্রশ্ন, বার্লিন ডিক্রি কি? নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে যেসব হুকুমনামা জারি করেন সেগুলির মধ্যে অন্যতম ছিল এই বার্লিন ডিক্রি, যেটা ১৮০৬ খ্রিস্টাব্দে হয়েছিল। এতে বলা হয় ১ নম্বর, ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। ২ নম্বর, এইসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। ২৮ নম্বর প্রশ্ন দেখো, বার্লিন ডিক্রিতে কি কি বলা হয়? ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮০৬ খ্রিস্টাব্দে ১১ নভেম্বর বার্লিনে এক হুকুমনামা বা ঘোষণা জারি করে বলেন যে ইংল্যান্ড ও তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স ও ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। ২ নম্বর, এসব দেশে কোনো ব্রিটিশ পণ্য ঢুকতে দেওয়া হবে না। ৩ নম্বর, এসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। এই ঘোষণা বার্লিন ডিক্রি নামে পরিচিত। ২৯ নম্বর, ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? এই যুদ্ধে বিজয়ী পক্ষের সেনানায়ক কে ছিলেন? ১৮১৫ খ্রিস্টাব্দে ১৮ই জুন ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে বিজয়ী পক্ষের সেনানায়কদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটন। লাস্ট প্রশ্ন ৩০ নম্বর, ওয়াটারলু যুদ্ধের গুরুত্ব কী ছিল? ওয়াটারলুর যুদ্ধের গুরুত্ব হলো নেপোলিয়নের পরাজয়। ১ নম্বর পয়েন্ট কি বলেছে এই পয়েন্টে? এই যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন এবং সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। ২ নম্বর পয়েন্ট, ভিয়েনা সম্মেলন। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী শক্তিজোট অর্থাৎ রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া ইউরোপের রাজনৈতিক পুনর্বিন্যাসের জন্য পুনরায় ভিয়েনা সম্মেলন শুরু করে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।